আসসালামু আলাইকুম। অনলাইন রসায়ন ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আজকে ইলেকট্রন বিন্যাস আর যোজনী এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে ইলেকট্রন বিন্যাস আর যোজনী নিয়ে আলোচনা করার শুরুতে আমার অরবিট সম্পর্কে আমার ধারণা নিতে হবে। অরবিট কাকে বলে? অরবিট হলো শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, যেটা ইলেকট্রনগুলি যেই অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলি বিচরণ করে, ঘোরাফেরা করে বোরের পরমাণু মডেল অনুসারে, সেই কক্ষপথকে বলা হয় অরবিট। যেরকম আমি এখানে একটা পরমাণুর মডেল স্থাপন করেছি, তা এটা হলো নিউক্লিয়াস। এখানে আমি যেটা দেখাচ্ছি এটা নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে ঘিরে এই যে দেখো একটা কক্ষপথ আছে, এই যে আবার এই যে এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ, এটা হলো চতুর্থ কক্ষপথ। এরকম নিউক্লিয়াসকে বেষ্টন করে এখানে আমি 8টি কক্ষপথ প্রদর্শন করছি, 8টি কক্ষপথ দেখাইছি। প্রতিটা কক্ষপথের ভিতরে প্রত্যেকটা কক্ষপথকে বলা যায় অরবিট। এই অরবিটের ভিতরে এই যে কক্ষপথ, প্রত্যেকটা কক্ষপথের আবার কতগুলো উপকক্ষপথ, উপশক্তি স্তর আছে। এটা হলো যেমন প্রথম শক্তি স্তর, তারপরটা দ্বিতীয় শক্তি স্তর, এরকম তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এভাবে 8টি শক্তি স্তর আছে। প্রত্যেকটি শক্তি স্তরে আবার কতগুলো উপশক্তি স্তর আছে। যেমন প্রথম কক্ষপথ, যেটা ফার্স্ট যেটা শেল, এই কক্ষপথকে আবার শেলও বলা যায়। যে প্রথম কক্ষপথ, যেটা প্রথম কক্ষপথে উপশক্তি স্তর আছে, একটি উপশক্তি স্তর আছে, আর ওই উপশক্তি স্তরের নাম হলো 1s। প্রথম এই যে একটা এই উপশক্তি স্তর আছে, একটা মনে করে একটা উপশক্তি স্তর আছে, আর এস সেই উপশক্তি স্তরের নাম হলো 1s। 1s কেন? 1 দ্বারা প্রথম শক্তি স্তর বোঝায়, এস হলো তার উপশক্তি স্তর। আর এই এটা উপশক্তি স্তর হলো, এস উপশক্তি স্তর আছে একটা প্রথম কক্ষপথের। তা এই যে একটা উপশক্তি স্তর, সেটা হলো 1s। এই উপশক্তি স্তরটা যেমন বৃত্তাকার, এস উপশক্তি স্তরটা হলো বৃত্তাকার, বৃত্তের মতো আকার। দ্বিতীয় কক্ষপথের উপশক্তি স্তর আছে দুইটা। দ্বিতীয় কক্ষপথের উপশক্তিটা আছে দুইটা, একটা 2s আর একটা 2p। দ্বিতীয় কক্ষপথে উপশক্তি আছে দুইটা, 2s 2p। এখানে দুইটা আছে, দ্বিতীয়টা একটা বৃত্তাকার, এসটা বৃত্তাকার, আর একটা আছে হলো ডাম্বেল আকৃতি, পিটা ডাম্বেল আকৃতির। দ্বিতীয় কক্ষপথের উপশক্তি স্তর আছে দুইটা, 2s 2p। তৃতীয় শক্তি স্তর, যেটা তৃতীয় কক্ষপথের উপশক্তি স্তর আছে তিনটা, 3s 3p 3d। যে থার্ড যে কক্ষপথ, তার তিনটা উপকক্ষপথ আছে, উপশক্তি স্তর আছে 3s 3p 3d। চতুর্থ কক্ষপথের উপশক্তি আছে চারটা, 4s 4p 4d আর 4f। চতুর্থ কক্ষপথ যেটা, তার চারটা উপশক্তি স্তর আছে, 4s 4p 4d 4f। পঞ্চম কক্ষপথের উপশক্তি স্তর আছে হলো 5টা, 5s 5p 5d
5f। ষষ্ঠ যে কক্ষপথ তার উপশক্তি আছে হলো 6s 6p 6d, এটা হলো 3টা। সপ্তম যে শক্তি কক্ষপথ, সপ্তম কক্ষপথের আছে 2টা, 7s 7p। অষ্টম শক্তি স্তরের উপকক্ষপথ আছে হলো একটা, এটা হলো, তো এটা হলো উপকক্ষপথের হিসাব। 1 দ্বারা বোঝাইতেছে প্রথম, 2 দ্বারা দ্বিতীয়, 3 দ্বারা তৃতীয়, 4 দ্বারা চতুর্থ, 5 দ্বারা পঞ্চম, 6 দ্বারা ষষ্ঠ, 7 দ্বারা সপ্তম, 8 দ্বারা হলো অষ্টম। এই যে এগুলো উপশক্তি স্তর। প্রত্যেকটা কক্ষপথের কতগুলো কি থাকে? উপশক্তি স্তর থাকে। আমরা উপশক্তি স্তরে যা, উপশক্তি স্তরে আবার অরবিটাল থাকে, যেমন এস উপশক্তি স্তর। এস উপশক্তি স্তরে একটি অরবিটাল আছে, একটি অরবিটাল, একটি অরবিটাল আছে। এস উপশক্তি স্তরে একটি অরবিটাল আছে, আর একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন। এস একটা উপশক্তি স্তর, তার অরবিটাল আছে হলো একটি, এখানে ইলেকট্রন থাকে হলো 2টা। আর একটা পি উপশক্তি স্তর আছে, পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল আছে, 3টি অরবিটাল আছে। 3টা অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে। 3টা অরবিটালে 6টা, 1 2 3 4 5 6টা। তাই পি যে উপশক্তি স্তর তার অরবিটাল আছে কয়টা? 3টা। 3টা অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে। ডি অরবিটাল, এটার 5টা, ডি উপশক্তি স্তর, সেখানে 5টি অরবিটাল আছে, 5টি অরবিটাল আছে, আর 5টা অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে। 5টা অরবিটালে 10টা ইলেকট্রন ধারণ ক্ষমতা। যে উপশক্তি স্তর, এখানে অরবিটাল আছে কয়টা? 7টা অরবিটাল আছে। 7টা অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা অরবিটাল সম্পর্কে জানলাম যে উপশক্তি স্তর এস এর আছে একটি অরবিটাল, 2টা ইলেকট্রন থাকবে। পি এর আছে 3টা অরবিটাল, 3টা অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে। ডি আর আছে 5টা অরবিটাল, 10টা ইলেকট্রন থাকবে। আর এফ এর আছে 7টা অরবিটাল, 14টা ইলেকট্রন থাকতে পারে। যে ইলেকট্রন বিন্যাসটা কি? ইলেকট্রন বিন্যাস হলো কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রন সমূহ শক্তি অনুসারে বিভিন্ন উপশক্তি স্তরে বিভিন্ন অরবিটালে বিন্যস্ত করার প্রক্রিয়াকে ইলেকট্রন বিন্যাস বলে। কোনো ইলেকট্রন বিন্যাস বলে। কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রন সমূহ শক্তির তারতম্য অনুসারে বিভিন্ন অরবিটালে বিন্যস্ত করার প্রক্রিয়াকে ইলেকট্রন বিন্যাস বলে। ইলেকট্রন বিন্যাসগুলো এস পি ডি এফ। এই যে অরবিটাল, এই অরবিটালের ভিতরে এই অরবিটালের ধারণ ক্ষমতা অনুসারে শক্তির তারতম্য অনুসারে ইলেকট্রনগুলোকে আমি সাজাবো। এটার যেমন একটি উপশক্তি স্তর, একটি অরবিটাল আছে, এস এর আছে কয়টা অরবিটাল? একটি অরবিটাল আছে। আর পি এর আছে 3টি অরবিটাল, আর ডি এর আছে 5টি অরবিটাল, আর এফ এর আছে 7টি অরবিটাল। এই অরবিটালের ভিতরে আমি ইলেকট্রনকে কি করব? বিন্যস্ত করব। এস এর একটি অরবিটালে ধারণ ক্ষমতা 2টা ইলেকট্রন, পি এর 3টা অরবিটালে
6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে, আর ডি এর 5টি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারবে, আর এফ এর 7টি অরবিটালে 14টা ইলেকট্রন থাকার ক্ষমতা আছে। এটা তোমাদেরকে এটা স্মরণ রাখা দরকার। এস এ 2টি, পি 6টি ইলেকট্রন থাকবে 3টা অরবিটালে, ডিতে 5টা অরবিটালে 10টা, আর এফ এর 7টা অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। আমরা এখন সোডিয়াম, যার ইলেকট্রন সংখ্যা হলো 11, এই ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বিন্যস্ত করব। আমরা এখানে লেখা আছে কার কয়টা ইলেকট্রন সে ধারণ ক্ষমতা। আর আমি আমার একটা শখ আছে, যেমন 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। আমরা এই পর্যন্ত লিখে রাখলেই চলবে। দেখো তাহলে 11টা ইলেকট্রন আমরা এখন বিভিন্ন অরবিটালে বিন্যস্ত করব। এসের ভিতরে ইলেকট্রন থাকার ক্ষমতা 2টি, আমরা 2টা লিখলাম। এই এসেও 2টা থাকবে, আর পিতে থাকবে হলো 6টি। তাহলে ইলেকট্রন শেষ হইল কটা? 2 2 4 আর 6 কত? 10। একটা ইলেকট্রন থাকে 2 2s2 2p6 3s1। এটা হলো সোডিয়ামের ইলেকট্রন। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখো, আমরা যদি এটাকে অরবিটাল হিসেবে বিবেচনা করি, তাহলে দেখা যাইতেছে এখানে 2টা অরবিটাল লাগছে। একটা অরবিটালে 2টা ইলেকট্রন, এখানে 1s-এর জন্য 1s-এরটা আমরা কীভাবে বিবেচনা করব? 1s-টা এভাবে 2টা, এটা হলো 1s-এরটা। দেখো তারপরে 2s-এর ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হবে? 2s-এর ইলেকট্রনগুলি এরকম 2s-এরটা। তারপরে হলো 2p6-এরটা কীভাবে? 3টা অরবিটাল, 1টা 2টা, এটা 2pটা। তারপরে 3s-এরটা, 3s হলো একটা ইলেকট্রনই আছে। এইভাবে যে এটা আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, আর এটা অরবিটাল অনুসারে ইলেকট্রনগুলিকে সাজাইলাম। আরও একটা এক্সাম্পল দিব। দেখো আমরা যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন হলো 17। তা 17টা ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হবে? এখানে হলো 2টা, এখানে 2টা, এখানে হলো 6টা, 10টা চলে গেল, এখানে 2টা 12টা, আর থাকে হলো 5টা, আর পিতে হলো 5টা যাবে, পিতে 5টা যাবে। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হবে কত? 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে 2 2 4 10 17টা ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। 17টা ইলেকট্রন আমরা বিন্যাস করলাম। আমরা যদি এটা অরবিটাল অনুসারে দেখাই, যে প্রথম এখানে এসের অরবিটাল, এই 2s-এর অরবিটাল, 2p-র অরবিটাল, 3s-এর অরবিটাল, 3p-র অরবিটাল, অরবিটাল হিসেবে যদি দেখায়, তাহলে 1s-এর জন্য কি হবে? দেখো 1s-এর জন্য তো অরবিটাল একটা, 1s-এর অরবিটাল একটা, ইলেকট্রন 2টা থাকবে, এটা হলো 1s-এর জন্য। 2s-এর জন্য কি হবে? 2s-এর জন্য অরবিটাল অনুসারে ভাগ করলে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে। আর 2p6-এর জন্য কি হবে? পি এর তো 3টা অরবিটাল থাকে, পি এর 3টা অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা হলো 2p-র। আবার 3s-এরটা কি হবে? 3s-এর অরবিটাল থাকে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে। তারপরে হলো আবার 3p-তে কয়টা? 5টা লাগবে। 3p না 3টা, 3p-তে 3টা হলো, 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 3টা অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে। তো 6টা ইলেকট্রন থাকলে প্রথমে 1টা 2টা 3টা
3টা, আর এই যে 4টা, আর এই যে 5টা, দেখো 5টা। এখন দেখা গেল যে এটা হলো 3p। আচ্ছা, আর আমাদের যোজনী হিসাব করতে হবে শেষ কক্ষপথের ইলেকট্রন, প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়টা আমরা এস কক্ষপথে আমরা দেখলাম। এই শেষ কক্ষপথে এখানেও জোড় ইলেকট্রন আছে, এখানেও 2টা জোড় ইলেকট্রন, একটা জোড় ইলেকট্রন, একটা জোড় ইলেকট্রন, একটা বিজোড় ইলেকট্রন আছে। তা শেষ কক্ষপথের যে বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হবে তার যোজনী। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা গেল শেষ কক্ষপথে একটা বিজোড় ইলেকট্রন আছে, এই জন্য ক্লোরিনের যোজনী কত? 1। দেখো পটাশিয়াম হলো 19, পটাশিয়াম ইলেকট্রন সংখ্যা 19। আমরা ইলেকট্রনকে বিন্যস্ত করব, আমরা আগে লিখে রাখবো 1s, এসে যাবে 2টা, এখানে 2টা, এখানে 6টা, আর 10টা হলো, আর 2টা 12টা হইল, 12টার 6টা কত? 18টা, 10 18টা। আর একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন 3dকে দিব না 4s দিব, এটা হলো বিষয়। এখন আমি এখানে 3dও একটা ইলেকট্রন পাওয়ার জন্য আকাঙ্ক্ষা রাখি, 4sও পাওয়ার জন্য আকাঙ্ক্ষা রাখি। এখন 3sকে দিব না 4sকে দিব, এটা আবার নির্ভর করে ইলেকট্রনের শক্তির উপরে, মানে কোন কক্ষপথে ইলেকট্রন গেলে শক্তি কম লাগবে। যে কক্ষপথে শক্তি কম লাগবে ইলেকট্রনগুলি ওই কক্ষপথে অবস্থান করবে। আর শক্তির হিসেবের জন্য এসের জন্য আমার একটু মনে রাখা দরকার, এটা আলোচনা হবে পরে। এসের জন্য এল হলো 0, পি এর জন্য এল হলো 1, এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার, এটা পরে আলোচনা হবে। ডি এর জন্য এল এর মান হলো 2, আর এফ এর জন্য হলো এল এর মান হলো 3। আমার এই জিনিসগুলি আমার জেনে রাখা দরকার। আর শক্তি, 3D এর শক্তি দেখো, 3D এর শক্তি সূত্র n প্লাস এল। আচ্ছা, এন হলো কক্ষপথ সংখ্যা, কয় নাম্বার কক্ষপথ? এখানে 3 নাম্বার কক্ষপথ, এন এর মান 3। আর এল হলো ডি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল এর মান কত? ডি এর জন্য এল এর মান হলো 2, এখানে হলো 5। 3Dতে ইলেকট্রন যাওয়ার জন্য শক্তির প্রয়োজন হলো 5, মনে করো 5 একক শক্তির প্রয়োজন 3Dতে যাওয়ার জন্য। এখন আমার 4sে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন কতটুকু? 4sে যাওয়ার জন্য 4sে শক্তিটা কত হবে? 4sের শক্তি 4 দ্বারা বোঝাইতেছে যে কক্ষপথ নম্বর 4, তাহলে এন এর মান হলো 4, এন দ্বারা কক্ষপথ বোঝায়। এসের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত? 0। এখানে ইলেকট্রন গেলে 4 একক শক্তি লাগবে, আর ডিতে ইলেকট্রন গেলে 5 একক শক্তি লাগবে। তাহলে 4sে যেহেতু শক্তি কম লাগবে, এই জন্য ইলেকট্রনগুলি 4sে যাবে। এই 3Dতে না গিয়ে ইলেকট্রনগুলি 4sে যাবে, তখন হবে 4s1। এটা হবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। যোজনের হিসাবটা হবে শেষ কক্ষপথে ইলেকট্রন দিয়ে, এটা তো শেষ কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রন দিয়ে যোজনের হিসাব হবে। তা শেষ কক্ষপথটা কি? শেষ কক্ষপথটা হলো এস, উপশক্তি স্তর এস। তো উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 2টা ইলেকট্রন থাকে, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? একটা ইলেকট্রন আছে। তাহলে অর্থাৎ শেষ কক্ষপথে যতগুলি বিজোড় ইলেকট্রন থাকে ওইটাই হবে উক্ত মৌলের যোজনী। তাহলে পটাশিয়ামের শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা? একটি, এই জন্য পটাশিয়ামের যোজনী হবে 1। এবার যোজনীর সংজ্ঞা আমরা জানব। কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই পরমাণুর যোজনী বলে। আমরা যোজনীর সংজ্ঞাটা জানলাম। দেখো, এবার আমরা অক্সিজেনের যোজনী নির্ধারণ করব। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2
আর 2s2 2p4, কারণ এস কক্ষপথে এস ব্লকে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে 1s2 2s2 2p4। তো এখন আমরা যোজনীর ব্যাপারে জানি যে শেষ কক্ষপথের ইলেকট্রন যতগুলি বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী। আমি শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমি ইলেকট্রন বক্সের সাহায্যে আমরা প্রকাশ করব। যেমন 2s-এ হলো একটি অরবিটাল আছে, এসে একটি অরবিটাল, যেমন এটা শেষ কক্ষপথ, এইটাও শেষ কক্ষপথ। তো এসের আছে হলো একটি অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, আর পি এর আছে হলো তিনটা অরবিটালে 6টা ইলেকট্রন থাকে। পি এর 3টা অরবিটাল আছে। তা প্রথমে একটা করে ইলেকট্রন সব অরবিটালে যাবে, 3টা অরবিটাল 3টা ইলেকট্রন দিছি, একটা ইলেকট্রন বাড়তি আছে 4টা ইলেকট্রন থাকার কারণে 3 অরবিটালে 3টা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন প্রথম অরবিটালে দিলাম। তাহলে এখানে দেখা যাইতেছে যে এটা হলো জোড় ইলেকট্রন, এটা জোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন। বিজোড় ইলেকট্রন আছে কয়টা? দুইটা, দুইটি বিজোড় ইলেকট্রন আছে। অক্সিজেনের যোজনী হলো 2। যতগুলি বিজোড় ইলেকট্রন থাকবে ওটাই উক্ত মৌলের যোজনী। আমরা যদি ফ্লোরিনের কথা হিসাব করি, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9। ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, 1s2, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে এস ব্লকে 2s2 2p5। কারণ হলো এস ব্লকে পূর্ণ অবস্থায় 2টা ইলেকট্রন থাকে, পিতে পূর্ণ অবস্থায় 6টা ইলেকট্রন থাকে, ডিতে পূর্ণ অবস্থায় 10টা ইলেকট্রন থাকে, এফে পূর্ণ অবস্থায় 14টা ইলেকট্রন থাকে, আর অর্ধপূর্ণ অবস্থায় একটি, আর এখানে থাকবে 3টা, এখানে 5টা, এখানে 7টা। এগুলো অর্ধপূর্ণ অবস্থায়, এগুলি পূর্ণ অবস্থায়। তা এখন এসে 2টা, 1s2 2s2 2 2 4, আর 5টা হলো পি ব্লকে 5টা, পি অরবিটালে 5টা। আমরা তো জানি শেষ কক্ষপথের ইলেকট্রনকে ইলেকট্রন বক্স আকারে প্রকাশ করা হলে যতগুলি বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই আমরা যোজনী নির্ধারণ করি। তাহলে শেষ কক্ষপথ, এটা শেষ কক্ষপথ। আমরা যদি এসটাকে চিন্তা ভাবনা করি, 2sটাকে, তাহলে 2টা ইলেকট্রন আছে। আমরা যদি পিকে চিন্তা ভাবনা করি, পিতে 3টা অরবিটাল আছে, এই 3টা অরবিটাল, 5টা ইলেকট্রন পিতে। তাহলে প্রথমে একটি করে ইলেকট্রন সব অরবিটালে যাবে, তারপরে আরও একটা ইলেকট্রন দিব আমি, তাহলে 2 2 4 আর 1 5। তাহলে দেখা যাইতেছে যে 2s-এর এটা জোড় ইলেকট্রন, 2p-র এটা জোড় ইলেকট্রন, এটা জোড় ইলেকট্রন, আর 1 এখানে একটা ইলেকট্রন আছে বিজোড় ইলেকট্রন। তাই বিজোড় ইলেকট্রন হলো একটি, যোজনী 1 হবে, যোজনী 1। যতগুলি বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী। তা এটা হলো সালফারের ইলেকট্রন বিন্যাস। এই সালফার ইলেকট্রন বিন্যাসকে আমি যদি ইলেকট্রন বক্স আকারে দেখি, তাহলে কয়টা বিজোড়, এটা হলো শেষ কক্ষপথ। তাহলে শেষ কক্ষপথের এস অরবিটাল, এখানে 2টা ইলেকট্রন আছে, আমরা বক্স আকারে এটাকে ইলেকট্রন বক্স আকারে প্রকাশ করলাম। আর শেষ কক্ষপথের পি অরবিটালে, পি এর 3টা অরবিটাল আছে, ইলেকট্রন আছে 4টা। তা পি এর 3টা অরবিটালে 4টা ইলেকট্রন থাকবে, প্রথম অরবিটালে একটা, দ্বিতীয় অরবিটালে একটা, তৃতীয় অরবিটালে একটা, পরে আর একটা ইলেকট্রন প্রথম অরবিটালে। তা এখানে এটা জোড় ইলেকট্রন, এটা জোড় ইলেকট্রন।
এটা বিজোড় ইলেকট্রন, এটা বিজোড় ইলেকট্রন। তাহলে সালফারের বিজোড় ইলেকট্রন আছে কয়টা? সালফারের বিজোড় ইলেকট্রন আছে 2টা। তা সালফারের যোজনী হলো 2। এটা তো সালফারের স্বাভাবিক অবস্থায়। সালফার যখন উত্তেজিত অবস্থা হয়, এক্সাইটিং অবস্থা হয়, সালফারকে যখন তাপ দেওয়া হয়, তখন সালফারের এই যে ইলেকট্রন, এই 3p4 যে ইলেকট্রন এখানে এটা ভেঙে যায়। দেখো আমরা দেখাবো। এক্সাইটিং অবস্থায় সালফার ইলেকট্রন বিন্যাস কী হয়? 1s2 2s2 2p6 3s2 3p3 3d1। দেখো এটা শেষ কক্ষপথ। তা এখানে 3p4 এটা ভেঙে 3p3 আর 3d1 কেন হলো? দেখো 3p হলো অর্ধপূর্ণ অবস্থায় হলো 3 আর পূর্ণ অবস্থায় হলো 6। তাই পি এর ইলেকট্রন বিন্যাসগুলি যখন পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা থাকে তখন স্থিতিশীল অবস্থায় বিরাজমান হয়। তখন এই জন্য 3p3 রেখে 3d1 হইল। তা এটাকে যদি আমরা ইলেকট্রন বক্স আকারে দেখাই, প্রথম এসটাকে দেখাই, 3sটাকে, তারপরে 3p 3টা অরবিটাল আছে, তারপরে হলো 3d ডি অরবিটালে ডি এর 5টা অরবিটাল আছে। তাহলে 2টা ইলেকট্রন থাকবে, আর এখানে 3টে ইলেকট্রন 3টে অরবিটালে, আর ডিতে একটা ইলেকট্রন একটা অরবিটালে। তা দেখা গেল যে শেষ কক্ষপথে জোড় ইলেকট্রন একটা, আর বিজোড় ইলেকট্রন 1টা 2টা 3টা 4টা। তাই শেষ কক্ষপথে যতগুলি বিজোড় ইলেকট্রন থাকে তাই তার যোজনী। তাই সালফারের যোজনী 4, 1 2 3 4টা বিজোড় ইলেকট্রন আছে। প্রথমেই কিন্তু এখানে সালফারের যোজনী 2 ছিল, এখানে সালফারের যোজনী 4 হলো। দেখো আমরা জানি তো সালফারের যোজনী 2 4 6। দেখো আরও এক্সাইটিং অবস্থায় সালফারের অবস্থা কি হয়। দেখো সালফারের এই যে এই এস কক্ষ, এই যে 3s এর অরবিটালগুলো ভেঙে যায়। 1s2 2s2 2p6, এখানে হবে 3s1 3p3 3d2। দেখো এটা কিন্তু এসের অর্ধ অবস্থা। এসে কিন্তু 2টা ইলেকট্রন হলে পূর্ণ হয়, একটা ইলেকট্রন অর্ধপূর্ণ। এটা একটা স্থিতিশীল অবস্থা। এস ব্লক স্থিতিশীল অবস্থা বিরাজমান হইল, পিও স্থিতিশীল অবস্থা হইল, আর ডি তো স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য 5টা ইলেকট্রন দরকার অথবা 10টা ইলেকট্রন দরকার। তো আমি শেষ কক্ষপথে এটার ইলেকট্রনগুলি আমি এখন ইলেকট্রন বক্স আকারে দেখাবো। এটা 3s এর একটা অরবিটাল, আর 3p এর 3টে অরবিটাল থাকে, p এর 3 অরবিটাল, আর ডি এর হলো 5টা অরবিটাল। দেখো তাহলে এস এর একটা ইলেকট্রন এখানে, আর পি এ আছে 3টা ইলেকট্রন, আর ডি আছে 2টা ইলেকট্রন। তাহলে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5 6। তাহলে সালফারের যোজনী 6। তাহলে শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন দ্বারা আমরা যোজনী নির্ধারণ করি। তা যোজনী বের করার আরও কতগুলো নিয়ম আছে। শেষ কক্ষপথে যদি বিজোড় ইলেকট্রন না থাকে, বিজোড় ইলেকট্রন শূন্য থাকে, তাহলে যোজনী নির্ধারণ করতে হয় শেষ কক্ষপথের সে কয়টা ইলেকট্রন ত্যাগ, শেষ কক্ষপথ বা কতগুলি ইলেকট্রন ত্যাগ করে ঋণাত্মক আয়নে আয়নিত হয়েছে, অথবা কতগুলি ইলেকট্রন শেয়ার করেছে, তার উপর নির্ভর করে তার যোজনী। এরকম একটা উদাহরণ আমি দিব। ম্যাগনেসিয়াম, দেখো এর ইলেকট্রন সংখ্যা হলো 12। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2
2p6 3s2। তাহলে শেষ কক্ষপথ এইটা, এই শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হলো এস অরবিটাল, ইলেকট্রন আছে হলো 2টা। তাই শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন নাই, শেষ কক্ষপথে জোড় ইলেকট্রন আছে। তাই শেষ কক্ষপথে জোড় ইলেকট্রন থাকার কারণে এখানে ওই যে আমরা আগে একটু যে সংজ্ঞা জানলাম যে শেষ কক্ষপথে যতগুলি বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী। এক্ষেত্রে কিন্তু আমরা ওই সূত্রকে প্রয়োগ করতে পারবো না। এখানে শেষ কক্ষপথে কিন্তু বিজোড় ইলেকট্রন নাই, জোড় ইলেকট্রন আছে। তাই জোড় ইলেকট্রন আছে এবং এটা ম্যাগনেসিয়াম একটা ধাতু, সেই 2টা ইলেকট্রনকে ত্যাগ করে সে কী করবে, যৌগ গঠন করবে, অণু গঠন করবে। এই জন্য ম্যাগনেসিয়ামের যোজনী হবে 2। ম্যাগনেসিয়ামের যোজনী 2। দেখো যোজনীর আরও একটা সংজ্ঞা, অণু গঠনের সময় একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজনী বলে। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হলো 13, এটাকে যে আমরা 283, এটা শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17, 287, শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তো এই যে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন যুক্ত হওয়ার জন্য একটা প্রক্রিয়া অবলম্বন করবে, অর্থাৎ শেষ কক্ষপথে তারা অষ্টক পূর্ণ করবে। তা আমি যদি অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনকে বিবেচনা করি, তো এটা হলো অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস, আর আমরা শেষ কক্ষপথটা ধরবো, এটা হলো শেষ কক্ষপথ। শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টা 2টা 3টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে। আর আমরা ক্লোরিনেরও শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন এটা ধরবো। তো ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, 1টা 2টা, এটা নিউক্লিয়াস, 4টা 5টা 6টা, একটা 7টা। আরও একটা ক্লোরিন, এটারও শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3 4 5 6 আর একটা 7টা। এখানেও দেখো 1 2 3 4 5 6 7। দেখো এটা ক্লোরিন, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, আর এটা হলো অ্যালুমিনিয়াম। দেখো এখানে অষ্টক পূরণ করার লক্ষ্যে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো, 1 2 3 4 5 6 7 8। তাই ক্লোরিন অষ্টক পূর্ণ হয়ে গেল অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হওয়ার কারণে। আবার ক্লোরিন দেখো 1 2 3 4 5 6 7 8, এই ক্লোরিনে অষ্টক পূর্ণ হয়েছে। তারপরে এই ক্লোরিন দেখো 1 2 3 4 5 6 7 8, এই ক্লোরিন অষ্টক পূর্ণ হয়েছে। এখান থেকে দেখা গেল যে এখানে কি সৃষ্টি হইল, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করলো। এখানে দেখা গেল যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন দ্বারা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, যোজনী হলো 3। আর ক্লোরিন, প্রতিটা ক্লোরিন একটা করে ইলেকট্রন অ্যালুমিনিয়াম থেকে নিয়েছে, এই জন্য ক্লোরিনের যোজনী হলো 1। তো এইভাবে এই সংজ্ঞার সাহায্যে, অর্থাৎ বিজোড় ইলেকট্রন দিয়েও যোজনী নির্ধারণ করা যায়। সব ক্ষেত্রে কিন্তু বিজোড় ইলেকট্রন দ্বারা যোজনী নির্ধারণ করা যাবে না, অর্থাৎ তখন আমাদের এই সংজ্ঞাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে।